ডাকসু থেকে জকসু একে একে হয়ে গেল 5টি ছাত্র সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের আগে হওয়া পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এসব নির্বাচনের ফলাফল নিয়ে চলছে নানা ব্যবচ্ছেদ। দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে আছি মাকসুদুন নবী। আজকের বিষয় ডাকসু থেকে জকসু। আমাদের আজকের অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন, আপনাকে আমন্ত্রণ, আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন অল্প ভোটের ব্যবধানে হেরে যাওয়া ছাত্রদল সমর্থিত প্রার্থী AKM রাকিব। তিনি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। আপনাকে স্বাগত আজকের এই আলোচনায়। আপনি ভিপি হলেন, আপনি ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। এর আগে 4টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন হয়েছে, সেখানেও ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী হয়েছে। যখন ভোটটা হচ্ছিল আমরা দেখলাম যে আপনার থেকে এগিয়ে ছিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থী রাকিব, কিন্তু শেষের দিকে সে ফলাফলটা মনে হয় আপনার দিকে গেল। এই ফলাফলটাকে আপনি প্রত্যাশা করেছিলেন? যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার চ্যানেল 24-কেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে নির্বাচনের তো অনেকগুলো দিক থাকে। কিছু কিছু জায়গায় উইক জোন থাকে, স্ট্রং জোন থাকে। এটা ন্যাশনাল পলিটিক্সেও হয়ে থাকে বা ন্যাশনাল ইলেকশনে হয়ে থাকে, শিক্ষার্থী সংসদ ইলেকশনে হয়ে থাকে। এটা খুবই স্বাভাবিক বিষয়। তো যে বিভাগগুলোতে যখন ফলাফল ঘোষণা করছিলেন ওই বিভাগগুলোতে আমরা ভোট কম পাওয়ার কারণে বা ওখানে আমাদের একটু দুর্বলতা থাকার কারণে আমরা পিছিয়েছিলাম। পরবর্তীতে যখন ওভারঅলি অন্য বিভাগগুলোর ফল ঘোষণা করে তখন কিন্তু আমরা আলহামদুলিল্লাহ কিছুটা এগিয়ে থাকার পরে সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আমরা এগিয়েছিলাম এবং আমরা তো এভাবে আসলে মানে ফলাফলটা তো আমরা প্রত্যাশা করছি। এটা কারণ হলো আমরা তো যখন থেকে আপনার আমাদের তফসিল ঘোষণা হয়েছিল নির্বাচনের তখন থেকেই আমরা শিক্ষার্থীদের কাছে গেছি, শিক্ষার্থীদের সাথে মেশার চেষ্টা করেছি বা শিক্ষার্থীদের অবস্থা আমরা আসলে আমাদের মাঠের কী অবস্থা এটা আমরা জানার চেষ্টা করেছি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে অবস্থানটা যে একদিনে তৈরি হয়ে গেছে বিষয়টা আসলে এমনও না, বা আমি সভাপতি হওয়ার পরে যেটা তৈরি হয়েছে বিষয়টা এমনও না। এটা আমাদের ছাত্র শিবিরের যে স্ট্রাকচারগত যে কাঠামো, এখানে আমাদের দীর্ঘদিন থেকে আমাদের যে কার্যক্রম, আমাদের কর্মপরিকল্পনা, শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচি সব কিছু মিলে আমাদের এই পরিবেশটা তৈরি হয়েছে ক্যাম্পাসগুলোতে আলহামদুলিল্লাহ। এবং আমরা নির্বাচন যখন আমাদের প্যানেল ঘোষণা হয় তার পরপরই আমাদের যে সার্ভেগুলো ছিল বা ইন্টারনাল আমাদের যে ইনফরমেশনগুলো ছিল এখানে আমরা ধারণা ছিল যে আলহামদুলিল্লাহ আমাদের একটা ভালো ফলাফল আসবে ইনশাল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের তৎপরতা এর আগে প্রকাশ্যে তেমন দেখা যায়নি। অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে একই রকম বলা হয় যে শিবির অন্য দলের সঙ্গে মিশে গিয়ে রাজনীতি করত। এত অল্প সময়ের ব্যবধানে আপনারা তো প্রকাশ্য হলেন 5 আগস্টের পরে। এই সময়ের মধ্যে আপনারা এমন কি কর্মকাণ্ড করলেন যে ছাত্ররা আপনাদের উপর আস্থা রাখলো? শুধু কি আপনাদের ইতিবাচক কর্মকাণ্ডে এর প্রধান কারণ? আসলে এখানে কয়েকটা বিষয়। 1 নম্বর বিষয় হচ্ছে শিবিরের কার্যক্রম প্রকাশ্যে দেখা যায়নি, আর একটা হচ্ছে কার্যক্রম হয়নি। দুটো বিষয় হচ্ছে আলাদা। তো আমরা মনে করি যে আমাদের যে বাস্তবতাটা হলো আমাদের কার্যক্রম ছিল কিন্তু প্রকাশ্যে দেখা যায়নি। কারণ হলো এর অন্যতম একটা কারণ হচ্ছে মিডিয়াগুলো আমাদেরকে মোটামুটি একটা ব্ল্যাকআউট জায়গায় রেখেছিল এবং গভর্নমেন্ট থেকেও তাদেরকে প্রেশারাইজ করা হতো যে শিবিরের নিউজ ছাপানো যাবে না, শিবিরের সংবাদ দেখানো যাবে না, যার কারণে মিডিয়াগুলো আমাদের থেকে দূরে থাকার কারণে এটা মানুষের সামনে প্রচার হয়নি। 2 নম্বর বিষয় ছিল আসলে বাস্তবতা ছিল যে আমরাও যে মিডিয়ার কাছে আমাদের ইনফরমেশনগুলো পৌঁছাবো। জি, আপনার সঙ্গে আলোচনায় আমরা আসবো। আমরা যার জন্য অপেক্ষা করছিলাম আমাদের আরেকজন অতিথি ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী AKM রাকিব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাকে স্বাগত। একটু দেরি হলো আমাদের মাঝে আপনি এসেছেন নানা ব্যস্ততার মাঝে। আমরা জানি যে এই নির্বাচনে আপনি 950 বা তার কম বেশি ভোটে পরাজিত হয়েছেন। তবে এরপর আপনি প্রতিক্রিয়া জানিয়েছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজয় হয়েছে, অন্তত জকসুটা তো হয়েছে, যেটার জন্য আপনারা অনেক দিন ধরে আন্দোলন করছিলেন। আপনার প্রতিক্রিয়া কি প্রাথমিকভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা
একটা নামমাত্র বিশ্ববিদ্যালয় পেয়েছি। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর একদম ফান্ডামেন্টাল যে জিনিসগুলো দরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এটা পাচ্ছে না। আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে এই যে সমস্যা সংকট এগুলো ফিল করছি। তখন থেকেই আমার কাছে মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় শুধু নামমাত্র কেন থাকবে, এই জিনিসগুলো তো আমাদের দরকার। তো সেই জায়গা থেকে যকসুটা আমি অনেক আগে থেকে 19 সালেও আমরা বলেছিলাম যে যকসু দরকার। সেই যকসুর পূর্ণতা পেল 26 সালে এসে। আমার কাছে মনে হয়েছে যে সবাই মিলে জগন্নাথকে যে আমরা তুলে ধরতে পেরেছি, যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ হয়েছে, এইটা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ট্যাগ জুড়ে দিতে পেরেছি, এটা সবচেয়ে বড় প্রাপ্তি ছিল আমার। এবং আমি এটার জন্যই লড়াই করেছি। আমি যখন যকসু চাই, তখন আমি কখনই চিন্তা করি নাই যে এই যকসুতে আমি দাঁড়াতে পারবো বা বিপি পদে লড়বো, এরকম কোনো ইন্টেনশন আমার ছিল না। আমরা দেখলাম যে ভোটের যখন ফলাফলগুলো আসছে, প্রায় বেশি শুরুর দিকে আপনি এগিয়েছিলেন, আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন রিয়াজুল ইসলাম, পরে তিনি অবশ্য এগিয়ে গেলেন। আপনার কাছে কি মনে হয় যে ভোটের দিনের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কিংবা কতগুলো ঘটনা যখন ক্যামেরার সামনে আসে, এই ধরনের ঘটনাগুলো কি নির্বাচনের উপর ফলাফলে ভোটারদের উপর প্রভাব ফেলেছে, নাকি আপনি আগে থেকে মানে এমনটা ভেবেছিলেন যে আপনি পরাজিত হবেন? না, আসলে দেখেন, জয়ের জন্যই তো সবাই লড়ে। যতজন প্রার্থী আছেন সবাই জয়ের আশাই লড়েছেন এবং সবাই ওইভাবেই চেষ্টা করেছেন। তো সেই জায়গা থেকে আমার বিশ্বাস ছিল যে শিক্ষার্থীরা হয়তো আমাকে হতাশ করবে না। আর এখনও বলছি না শিক্ষার্থীরা আমাকে হতাশ করেছে, আমি এখনও বলছি না। কারণ দিন শেষে রিয়াজুল ভাই আমার ভাই, আমি রিয়াজুল ভাইয়ের ভাই, এবং যারা বাকি 20 জন নির্বাচিত হয়েছে তারা আমাদের ভাই। আমাদের ক্যাম্পাসটা ছোট, তো সেই জায়গায় আমি জানতে চাইছি যে আপনি কাউকে না কাউকে হারতে হবে, কাউকে না কাউকে জিততে হবে, এটি নির্বাচনের নিয়ম। আপনি কি আইডেন্টিফাই করেছেন যে আপনার একটা জনপ্রিয়তা আছে, আমরা জানি ক্যাম্পাসে, কিন্তু হেরে গেলেন কেন? আপনি কি কেউ কেউ বলছেন যে আপনি ছাত্রদলের থেকে না দাঁড়িয়ে এককভাবে দাঁড়ালে কি বেশি ভোট পেতেন কিনা, এমন আলোচনা আছে, আপনি কি তা মনে করেন? আমি ব্যক্তিগতভাবে তা মনে করছি না। আমিও দেখেছি যে অনেকে এই কথাটা বলছে। কেন মনে করছি না, এটা দুইটা পয়েন্ট আমি আপনাকে বলি। যে আমি ছাত্রদলের সাথে যুক্ত হয়েছি বলেই যে শিক্ষার্থীরা আমাকে ভোট দেয়নি, এটা মনে না করার কারণ হলো, প্রথমত হলো ছাত্রদলের আমার প্যানেল থেকে ছাত্রদলের 3 জন প্রার্থী বিজয়ী হয়েছেন এবং ভালো ভোটে তারা বিজয়ী হয়েছেন। এক, তাহলে যদি আমি ছাত্রদলের প্যানেলে যুক্ত হওয়ার কারণে যুক্ত না হয়ে থাকে, জয়ী না হয়ে থাকে, তাহলে তারা কেন জয়ী হলো, ফার্স্ট অফ অল। সেকেন্ড কথা, দেখেন আমাদের যে আজকে 21 জন সংসদে আছে তারা সবাই ক্যাপাবল, আলহামদুলিল্লাহ। কিন্তু তুলনামূলকভাবে যদি আমি বলি যে আমাদের প্যানেল, রিয়াজুল ভাইদের প্যানেল ছাড়াও অন্যান্য প্যানেল, স্বতন্ত্র শিক্ষার্থীরা, সেখানে অনেক শিক্ষার্থী আছে তারাও ক্যাপাবল, তুলনামূলকভাবে তারাও ক্যাপাবল। তাহলে সেই জায়গা থেকে কেন উঠে আসলো না? তাহলে যেহেতু এই দুইটা পয়েন্ট আমার কাছে, আমি ধরেছি যে এই দুইটা পয়েন্ট যেহেতু আমার মিলছে না, তাহলে এই জায়গাতে আমার মনে হয় না যে আমি এই কারণেই আমি হেরেছি। জি, আপনার কাছে আসবো। রিয়াজুল, আপনার সঙ্গে যে কথাটা আমরা বলছিলাম যে আসলে ক্যাম্পাসে আমরা দেখেছি আপনারা 5 আগস্ট পরবর্তী কিছু ফল উৎসব করেছেন, আরও কিছু কর্মকাণ্ড করেছেন। এটি কি একমাত্র যথেষ্ট ছিল আপনাদেরকে ভোটারদের আপনাদের প্রতি আস্থা তৈরি? যে আপনাকে আমি যেটা বলছিলাম আর কি, যেখানে আমরা থেমেছিলাম, যে আসলে আমাদের যে কার্যক্রমগুলো, এটা আমরা হয়নি বিষয়টা এমন না। বিষয়টা হলো এটা মিডিয়াতে বা ফলাও করে প্রকাশ করা হয়নি, এটা হলো মূল বিষয়। কারণ আপনি ইউনিভার্সিটি স্টুডেন্টরা হচ্ছে বাংলাদেশের সবথেকে মেধাবী স্টুডেন্ট, সবাই খুব বেশি ম্যাচিওর। তো এরা যে একদিন বা 2 দিনের একটা কার্যক্রম দেখে একজনকে পছন্দ করবে বা ভোট দিবে, বিষয়টি এমন না। এটা আমাদের ধারাবাহিক যে কোনো প্রচেষ্টা, এটার ফল হিসেবে আমরা মনে করছি।
আমাদের পুরান ঢাকাতে আমরা আপনি জানেন যে আমাদের ইউনিভার্সিটিতে ভাই যেটা বলছিলেন যে আমাদের অনেক সমস্যা, যেমন ধরো হল নেই, থাকার জায়গা নেই, ক্লাসরুম নেই, তো আমাদের সবাইকে মেসে থাকতে হয়। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে যুগ যুগ ধরে আমাদের ভাইরা এখানে আমরা মেসে থাকি, আমাদের মেসে এসে যে নবীন শিক্ষার্থীরা থাকে তারা অনেক সময় অনেক সমস্যা ফেস করে, অনেকের কাছে টাকা থাকে না, নতুন ঢাকায় আসে, খাট থাকে না, তোষক থাকে না। আমরা আমাদের জায়গা থেকে যত সম্ভব এভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করি স্টুডেন্টদেরকে সব সময়। অনেক স্টুডেন্ট অনেক সমস্যা যেটা আসলে এখানে বলে শেষ করা যাবে না। তো শিক্ষার্থীরা তো কাছে থেকে আমাদেরকে অবজার্ভ করছে দীর্ঘদিন থেকে, হয়তো এটা তারা প্রকাশ করতে পারছে না। অনেক শিক্ষার্থী ভাইরা দেখা যাচ্ছে যে ভর্তি হতে টাকা দিতে পারছে না, অনেকে হচ্ছে যে অনেক ধরনের ফ্যামিলি ক্রাইসিসে ভুগছে, অনেকে ভর্তি হতে টাকা দিতে পারছে না, আপনারা কি টাকা দিচ্ছেন? আমরা আমাদের জায়গা থেকে যতদূর সম্ভব চেষ্টা কোথা করি। থেকে টাকা দিচ্ছেন? আমাদের ছাত্র শিবিরের আয়ের উৎস হচ্ছে আমাদের একদম পরিষ্কার, যেটা আমাদের কর্মপদ্ধতিতে স্পষ্ট বলা আছে। আমাদের প্রধান আয় আসে হচ্ছে আমাদের বায়তুল মাল থেকে, যেমন আমাদের ব্যক্তিগত ইয়ানত, যেটা আমরা হচ্ছে প্রত্যেক যে জনশক্তি থাকে আমরা একটা লিটল অ্যামাউন্ট, যেটা আমাদের তো যেহেতু আয় খুবই কম, 100 টাকা 200 টাকা 500 টাকা আমাদের সমর্থন অনুযায়ী আমরা সংগঠনে দেই প্রত্যেক মাসে। তারপরে আমাদের অন্যতম একটা আয়ের উৎস হচ্ছে আমাদের প্রকাশনা বিক্রির যে মুনাফাটা আসে। বিশেষ করে আপনি যদি দেখেন যে আমাদের যে যতগুলো প্রকাশনা আছে, কিশোর কণ্ঠ বলেন, পার্সপেক্টিভ, ইউথওয়েব, তারপর এইরকম প্রেরণা, খুব মানে এই সংখ্যা তো খুব বড় হবার কথা নয়, যাদেরকে আপনারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন সেই কারণে তারা ভোট দিয়েছে। ভোট তো অনেক পড়েছে, এখন এই মেজরিটি তো তাদের সবার কন্ডিশন তো এক নয় না। আমি যেটা বলছি আর কি, এইগুলো থেকে আমাদের আয়ের অংশটা আসে। তো আমি যে সবাইকে হেল্প করে, সবার তো হেল্পের দরকার নেই, এটা একটা পারসেপশন তৈরি করে। যেমন ধরেন একটা সোসাইটিতে সবাই তো সমস্যায় থাকে না, একটা সোসাইটিতে ধরেন 1000 মানুষ আছে, তার ভিতরে 10 জন সমস্যায় পড়ছে। তো আমি যদি তার ভিতর থেকে 2 জন মানুষের পাশে দাঁড়াই, তো তারা বাকি যে 1000 মানুষ আছে তারা কিন্তু দেখছে যে আমি মানুষের বিপদের সময় মানুষের কাছে গেছি। তো সুতরাং তার একটা ভালোবাসা আমার জন্য তৈরি হচ্ছে তার মনে। আলটিমেটলি আমি কিন্তু তার কোনো উপকার করতে পারিনি, আপনি কিন্তু বলতে এটা একটা চাইছেন যে সামাজিক এক ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। কল্যাণমুখী আপনারা সাংগঠনিক তৎপরতা চালিয়েছেন বলেই আপনাদেরকে শিক্ষার্থীরা আস্থা রেখেছে আপনি বলছেন। একেম রাকিব, ভোটের দিনের কিছু ঘটনা যখন গণমাধ্যমে আসছিল, এই ঘটনাগুলো কি আপনার নির্বাচনের উপরে প্রভাব ফেলেছে কিনা কি মনে করেন আপনি? ভোটের দিনের স্পেসিফিক কোন আমি ঘটনা স্পেসিফিক যদি ধরি যে একজন শিক্ষক সংবাদ সম্মেলন করে বলছিলেন যে যখন ভোটার নাম্বার ধরিয়ে দেওয়া হয়, তার অপর পিঠে আবার একটা প্যানেলের বিস্তারিত নাম্বারগুলো দেওয়া ছিল, ব্যালট নাম্বার সহ আরও একটা অনিয়মের ঘটনা ছিল, যেটি সবগুলোই যে ছাত্রদল ঘটিয়েছে বা আপনি ঘটিয়েছেন বিষয়গুলো এমন নয়, কিন্তু এই ধরনের কোনো ঘটনা কি ফলাফলে প্রভাব ফেলেছে? আসলে দেখেন, আপনি যে বিষয়টা তুলে ধরেছেন এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল, যে আসলে একজন টিচার, আমি একটু যুক্ত করি। জি, আওয়ামী লীগ আমলে ছাত্রলীগ যখন ক্যাম্পাসে ছিল, তখন কিছু টিচার আমরা দেখতাম যে তারা আসলে একদম প্রকাশ্যে একটা সংগঠনের সার্ভ করত, যেটা তার কাজ না সেটা সে করতো। আমার এখনও মনে আছে যে আমাদের একজন টিচার ছিলেন, নিউটন নাম ওনার, উনি যেটা ছাত্রলীগের যারা ছিল তারা যেটা না করতো উনি সেটা করত। তো ওই দিনের ভোটের দিনের যেই জিনিসটা, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর বেলাল স্যার যেটা করেছেন, প্রথমত আমি আপনাকে বলি, স্যার যেটা দেখিয়েছেন, ওই দিন সকালবেলা আমাদেরকে নির্দেশ দেওয়া হয় যে ভোট কেন্দ্রে অর্থাৎ ক্যাম্পাসে কোনো ধরনের টোকেন নিয়ে ঢুকতে পারবে না। তো সেই নির্দেশনা অনুযায়ী আমাদের প্যানেল, এবং যেহেতু এখানে ছাত্র অধিকার ছাত্রদল যুক্ত হয়েছে, বাকি নেতাকর্মী কোনো ধরনের টোকেন ক্যাম্পাসে প্রবেশ করা নেই। কিন্তু আমরা যখন দেখি যে ভোট শুরু হওয়ার ঠিক পরে, আমরা তখন দেখি যে ভাইদের প্যানেলের, শিবির প্যানেলের টোকেনগুলো ক্যাম্পাস ইভেন ভোট কেন্দ্রে আছে। তো স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন জাগে যে কেন এটা। তো পরে আমরা এটা নির্বাচন কমিশনকে জানাই এবং পাশাপাশি আমাদের যে প্রক্টোরিয়াল টিম আছে তাদেরকে জানাই। পরবর্তীতে তারা বলে যে হ্যাঁ ঠিক আছে, তোমরা ওইটাকে কী করতে পারবা, ভিতরে নিতে পারবা। সেই ধারাবাহিকতায় বা সেই ক্ষেত্রে আমরা অনুমতি নিয়ে, স্যার যেটা আমার শ্রদ্ধেয় স্যার যেটা দেখিয়েছেন, আমরা অনুমতি নিয়ে সেটা ঢুকিয়েছি। এটা আমি সংবাদ সম্মেলন করে আমি সাথে সাথে বলে দিছি। কিন্তু আমি দেখছি যে যদি প্রথম পয়েন্ট, যদি আমি এটা অন্যায় করে থাকি, তাহলে যে একজন শিক্ষক হিসেবে তো ওনার দায়িত্ব, উনি তো আমার প্রতিপক্ষ না, না, উনি ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রতিপক্ষ না।
তাহলে একজন শিক্ষক হিসেবে উনি কেন সংবাদ সম্মেলন করবে? আর দ্বিতীয়ত কথা হলো, আমি তো এটা অনুমতি নিয়ে ঢুকিয়েছি, তাহলে একজন শিক্ষক হিসেবে ওনার জানা উচিত ছিল প্রথমত প্রক্টর, আমি যেহেতু সংবাদ সম্মেলনটা ক্লিয়ার করে দিছি যে এখানে আমি অনুমতি নিয়ে ঢুকিয়েছি এবং আগে কারা ঢুকিয়েছি সেটাও আমি প্রমাণ সাপেক্ষে বলে দিছি, তাহলে স্যারের উচিত ছিল আগে প্রক্টোরিয়াল টিম এবং নির্বাচন কমিশনের সাথে কথা বলা, তার সাথে অ্যানসিউরিটি নিয়ে তারপর স্যার যদি কিছু বলতো তাহলে সেটা আমরা মেনে নিতে পারতাম। কিন্তু স্যারের এই কাজটা প্রথমত আমরা ভালোভাবে পাইনি। আমরা দেখেন পাশাপাশি শিক্ষক সমিতিও অধ্যাপক ডক্টর রইসুদ্দিন স্যারও কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে সে যেই ধরনের কথাবার্তা বলেছে, মানে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক রাজনীতি আমরা দেখতে পাই এক ধরনের লেজুর বৃত্তিক, সেটির একটা প্রভাব ছিল বলে আপনি হ্যাঁ মনে করছেন? এটা আমাদের উপর প্রভাব পড়েছে, এটা আমি অস্বীকার করব না। স্যারের ওই দিন সংবাদ সম্মেলনটা আমার প্যানেলের উপর প্রভাব পড়েছে, এটা স্যারকে আমি অন্যভাবে বলেছি যে প্রথমত হলো স্যারের উচিত না, আমি তো স্যারের প্রতিপক্ষ না, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল অন্য প্যানেল প্রতিপক্ষ না, স্যারের এটা করা উচিত হয়নি। ওনার কিন্তু উনি যে ইস্যুটা উত্থাপন করেছেন যে এক ধরনের ব্যালট নাম্বার স্পেসিফাই করে দেওয়া ছিল নির্দিষ্ট প্যানেলের টোকেন নাম্বারটা, এটাকে আপনি ঠিক মনে করছেন? এটা আমরা তো আমি ধরে নিচ্ছি, আমি আপনাকে আগেই বলেছি যে ওই দিন ক্যাম্পাসে কোনো ধরনের টোকেন অ্যালাউ ছিল না। পরবর্তীতে আমরা যখন দেখি যে একটা প্যানেলের টোকেন ক্যাম্পাসে ঢুকছে, আমরা সাথে সাথে প্রক্টোরিয়াল টিম এবং আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলি, তাদের অনুমতি সাপেক্ষে আচ্ছা, আমরা এটা ঢুকিয়েছি। আচ্ছা। তাহলে আপনি যদি এটা আগে অবৈধ থাকতো তাহলে এখন এটাকে আপনি কি করতে পারেন না, এটার জন্য আপনি আমাকে বলতে পারেন না। তো এইটা তাদের অনুমতি সাপেক্ষে আমরা এটা নিয়েছি, সেইটা নিয়ে স্যার যদি সংবাদ সম্মেলন করে সেটা আমাদের উপর অবশ্যই প্রভাব ফেলেছে। জি, এবার আসি আপনার কাছে রিয়াজুল ইসলাম। উনি যে ব্যাখ্যাটা দিলেন সেই বিতর্ক করলে হয়তো আরও অনেক আলোচনা আপনারা আরও করতে পারবেন। আমরা একটু জানতে চাই যে এখন আপনি বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়েছেন, শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে আপনাকে। প্রথম দিকের আপনার কাজগুলো কি হবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা অদ্ভুত বিশ্ববিদ্যালয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধা তেমনভাবে গড়ে ওঠেনি, ক্যাম্পাসের পরিবেশটাও তেমনভাবে নান্দনিকতা পায়নি। প্রথম প্রায়োরিটি কি হবে আপনার কাজে? জি, আসলে আমি একটু ভাইয়ের কথার সাথে যুক্ত করে তারপরে প্রশ্নে আসতে চাচ্ছি। ভাইরা যে টোকেনটা করেছেন, এটা প্রত্যেকটা বিভাগের প্রত্যেক ভোটারের ইনফরমেশনগুলো, ভোটার স্লিপ এবং পেছনে হচ্ছে তাদের যে প্যানেল পরিচিতি, এটা আমি আবারও বলছি, প্রত্যেক ডিপার্টমেন্টের প্রত্যেক ভোটারের যে ইনফরমেশনটা, ভোটার স্লিপ আর কি, এটা এবং তার পেছনে তাদের এটা বই আকারে, যেটা আসলে 1-2 ঘন্টা কেন একদিনেও করা পসিবল না, এটা দীর্ঘ সময় নিয়ে করতে হয়েছে আর কি। এটা আপনারা যদি বইগুলো যে ভিডিওতে দেখেছেন এটা আপনি বুঝতে পারবেন। 2 নম্বর বিষয় হচ্ছে, ভাইরা কিছুদিন আগে নির্বাচন শুরু হওয়ার 2-3 দিন আগে প্রত্যেক স্টুডেন্ট, আমার ফোনেও আসছে, তারা হচ্ছে যে সফটওয়্যার থেকে মেসেজ পাঠিয়েছে আর কি। এবং হচ্ছে তো এখন এইটা ইউনিভার্সিটির কাছে আমাদের যে ইনফরমেশনগুলো থাকে এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ ইনফরমেশন, যে প্রত্যেক স্টুডেন্টের ইনফরমেশন তাদের গোপনীয় বিষয় আর কি। তা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা ছাড়া কোনো প্যানেল বা কোনো ব্যক্তির কাছে এই সেন্সিটিভ ডকুমেন্ট যাওয়া পসিবল না। এই জায়গা থেকে ইউনিভার্সিটির প্রশাসন, আমরা যেটা মনে করি, বা আইটি দপ্তরে যিনি আছেন তিনি পুরো স্টুডেন্টদের সার্ভার থেকে সকল ইনফরমেশন ছাত্রদলকে দিয়ে দিচ্ছেন, যেটা কিন্তু একটা খুবই নিরাপত্তাহীনতার একটা উদ্বেগ ঘটায়। এবং নারী শিক্ষার্থীদের ইনফরমেশনও তাদের কাছে চলে যায়, তাদের ফোন নাম্বার, তাদের সার্বিক বিষয়গুলো। এবং ওই জায়গা থেকে এমনকি প্রত্যেক স্টুডেন্টের যে ভোটার স্লিপের যে পার্সোনাল যে টোকেন, যেটা এটাও তাদের কাছে চলে যায় এবং এটা তারা আগে থেকে প্রিন্ট করে বই আকারে নিয়ে আসে। প্রিন্ট করাটা যেমন একটা আপনার আচরণবিধির বিষয়, পাশাপাশি ইনফরমেশনগুলো যে ইউনিভার্সিটি প্রশাসন ছাত্রদলকে দিয়ে দিচ্ছে, যেটা স্টুডেন্টদের কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো, এটা কিন্তু একটা অ্যালার্মিং বিষয়। নির্বাচন হয়ে গেছে, এই বিতর্ক এখন হয়তো পেছন দিকে তাকাবেন না আপনারা সামনের দিকে তাকাবেন, সেটা নিশ্চয়ই আপনারাই নির্ধারণ করবেন। আমরা এই আলোচনায় ফিরবো, আমরা ছোট একটা বিরতি নিব। দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন মুক্ত কণ্ঠ। ছোট একটা বিরতি নিচ্ছি। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। আমরা কথা বলছি ডাকসু থেকে জকসু, এই প্রসঙ্গে আমাদের সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম এবং আমাদের সঙ্গে আছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী, যিনি অল্প কিছু ভোটের ব্যবধানে হেরে গেছেন, এ কে এম রাকিব। রাকিব, যে নির্বাচনটি আপনি করলেন, এই বয়সে একটা বড় নির্বাচনের অভিজ্ঞতা আপনার হলো, আপনি ছাত্র অধিকার পরিষদে কাজ করেন, আপনি ছাত্র দলের সঙ্গে থেকে একটা প্যানেল থেকে নির্বাচন করেছেন, জিততে জিততে গিয়ে আপনি হেরে গেছেন।
এবং হারার পরে এটিকে আপনি আলিঙ্গন করেছেন, ক্যাম্পাসের জন্যই উৎসর্গ করেছেন। সব মিলিয়ে আসলে আপনার উপলব্ধিটা কি, যে না আপনি এর পরে আসলে কি ভাবছেন? দেখেন, আসলে নির্বাচন একটা ব্যতিক্রমী একটা অভিজ্ঞতা। আসলে এখানে নির্বাচনকালীন সময়ে অনেকের সাথে অনেক অনেক মতের মানুষের সাথে কথা হয়েছে। অনেকের অনেক মন্তব্য ছিল। খুব কাছের মানুষও অনেক সময় দেখা যাচ্ছে খুব বিরূপ মন্তব্য করেছে, আবার খুব দূরের মানুষও খুব কাছে টেনে নিয়েছে। তবে এন্ড অফ দ্য এই নির্বাচন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে ভিন্ন মত বা যারা আমি তো যেই ভোট পেয়েছি, অন্য ভোট তো আমার ভাই পেয়েছেন, তো সবাই এই যে এই জায়গাটা না, এই জায়গাটা থাকা দরকার গণতন্ত্রে আসলে। এবং আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি যারা আমাকে ভোট দেয়নি, আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে এখনও আমার মনে হচ্ছে যে আমি আসলে এই জায়গাটায় তাদের কাছে যদি আরেকটু যেতে পারতাম বা তাদের কাছে যদি আমি আরেকটু তাদের মনটা আরেকটু জয় করতে পারতাম, তাহলে হয়তো আমি একটু আগে যাইতাম। তো আমার কাছে এই মন জয়ের জন্য কি করতে হয়, আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? আগেকার যে রাজনীতি ছিল মাসেল পলিটিক্স, অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাম্পাসে খুব দৌড়াদৌড়ি, হুমকি ধামকি দেওয়া, জোর করে মিছিলে আনা, এই সময়ে শিক্ষার্থীদের মন জয় করতে হলে আপনাদের আসলে কি করতে হচ্ছে? আমাদের আমরা যে প্রজন্ম বা তরুণ প্রজন্মের মন জয় করাটা আগের যেই রাজনীতি, ক্যাম্পাসের যেই পেশি শক্তি এবং অস্ত্রের জনজনার যে রাজনীতি, এই রাজনীতি দিয়ে আমাদের তরুণ প্রজন্মের মন জয় করতে পারবেন না আপনি। এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে যে আসলে তারা চিন্তা করে যে যে প্রার্থী হয়েছে তার আসলে কথাবার্তার ধরন কেমন, তার মানুষের সাথে কেমন ব্যবহার করে, সে মানুষের বিপদে আপদে কেমন এগিয়ে আসে, সে গতানুগতিক চিন্তা করে কিনা, আগের মতো আগের মানুষের যে রাজনীতিটা ছিল সেই চিন্তা করেনি কিনা, সে ক্যাম্পাস নিয়ে কেমন ভাবে। তো এগুলো দিয়ে আর কি আপনারা, আমার কাছে মনে হচ্ছে তরুণ প্রজন্মকে অ্যাট্রাক্ট করা যাবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি বারবার যেটা ফিল করছি যে আমি যদি আরেকটু দৌড়াইতাম, আমি যদি আরেকটু শিক্ষার্থীদেরকে কাছে যাইতে পারতাম, আমি যদি ক্যাম্পাসের জন্য মানে আরেকটু কাজ করতে পারতাম, তাহলে হয়তো শিক্ষার্থীরা আমার দিকে আরেকটু বেশি আপনার দিকে এগিয়ে আসতো। হ্যাঁ, রিয়াজুল ভাই অবশ্য ভালো মানুষ, তার দিকে যোগ থাকাটাই স্বাভাবিক। না, কেউ হারবে কেউ জিতবে, হ্যাঁ, এটাই তবে তো একটা আমার কাছে এটা নির্বাচনের এখনো feel সৌন্দর্য। হচ্ছে। আমরা রিয়াজুলের কাছে আসি। রিয়াজুল, একটা কথা বলা হয় যে ছাত্র শিবির একটি গুপ্ত সংগঠন, এবং আপনার যখন আপনাদের খারাপ সময় গেছে, আপনাদের কেউ কেউ ছাত্রলীগের সঙ্গে মিশে থেকে রাজনীতি করেছে। আপনি নির্বাচিত হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় দু একটা ভিডিও ঘুরছে, যে এটির অথেন্টিসিটি কি আপনি বলবেন? যে আপনি এমন একটা স্লোগান দিয়েছেন, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আপনার এই অভিযোগটা বা এই ভিডিওটা নিয়ে আপনি আসলে কি বলবেন? জি, আসলে যে ভিডিওটা আসছে এটা হলো আপনার জুলাই বিপ্লবের একদম শুরুর দিকে যে আন্দোলনটা, যখন আমাদের যে কোটা সংস্কার আন্দোলনের ভিতরে যখন ছিল, তখনকার সময়ের স্লোগান। তো তখনকার সময়ের আপনি যদি আমাদের যারা একদম শুরু যে আন্দোলনটা হয়েছে টিএসসি থেকে, তখনকার যে স্লোগানগুলো যদি আপনি মিলান, সবার কিন্তু একই ধরনের স্লোগান ছিল আর কি ওই সময়টাতে আপনার। এবং হচ্ছে যে আন্দোলনটা তখন এমন ছিল যে পুলিশ হচ্ছে যে এই আন্দোলনটা তো একটা পর্যায়ে নিয়ে তারপরে হচ্ছে একদম বিপ্লবের পর্যায়ে গেছে। মানে এটা তো একটা গ্রাউন্ড ছিল যে আপনার মানে একদিনে তো বিপ্লব হয়নি, বিষয়টা এমন না, তাই না? এটা হচ্ছে 15 তারিখে আমাদের যখন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগ সন্ত্রাসী হামলা করে, যখন আমাদের অনেকে আহত হয়, তো ওই দিন থেকে কিন্তু আমাদের আন্দোলনটা হচ্ছে অন্য লেভেলে মোড় নেয় আর কি। এর আগে একটা গ্রাউন্ড ছিল, মানে 15 তারিখের আগে 4 তারিখ থেকে যে আন্দোলনটা যে বিভিন্ন পর্যায়ে যে সামনের দিকে এগিয়েছে। তো তখনকার সময়ের একদিনের একটা কয়েক মিনিটের একটা স্লোগান এটা। তো এইটা ছিল হচ্ছে আন্দোলন সময় যখন কোটা সংস্কার আন্দোলনের পর্যায়ে ছিল। আপনি দাবি করছেন যে এটি ছিল একটা আপনাদের কৌশলের স্লোগান? হ্যাঁ, এইটা হচ্ছে আপনার তখনকার যারা আন্দোলন করেছে সবারই একই ধরনের স্লোগান ছিল। হ্যাঁ, এবং এইভাবে করেই আন্দোলনটা কিন্তু আস্তে আস্তে গড়ে উঠছে। তো সুতরাং হচ্ছে এটা যে আমার কোনো ব্যক্তিগত বা আমি তো সেই ছোটবেলা থেকে ছাত্র শিবিরের সাথে জড়িত। আপনি যখন এই স্লোগান দিয়েছেন বৈষম্য বিরোধী এই আন্দোলনের সময়, তখন কি আপনি যে ছাত্র শিবির করেন, আপনার বন্ধু বান্ধব ক্যাম্পাসের আপনার সহযোদ্ধারা তারা কি জানতেন যে আপনি এটি ছাত্র শিবিরের, বা আপনার সহপাঠীরা তারা জানতেন? হ্যাঁ, আমার সহপাঠীরা জানতেন। আমি তখন বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের অফিস সম্পাদক ছিলাম।
এবং হচ্ছে আমি যখন আবৃত্তি সংসদের সেক্রেটারি ছিলাম তখনই আমার যে ছাত্র শিবির করার বিষয়টা খুব মানে বড় করে সামনে আসে এবং তখন এমন হয়েছিল যে আমাদের কয়েকজন ভাই যারা অবকাশ ভবনে ছিলেন, ছাত্রলীগের সাথে ছিলেন এবং তাদের সহযোগিতা এবং তারা অনেকে সাংবাদিকতার সাথেও যুক্ত ছিল এবং আমাদের যে তখনকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছিল, তারা আমার ছাত্রত্ব বাতিলের জন্য একদম মানে সকল কার্যক্রম শেষের দিকে চলে গেছিলেন। তো পরবর্তী আমাদের একজন শিক্ষক এই বিষয়ে আমাকে অনেকটা হেল্প করেন। কেন আপনার ছাত্রত্ব বাতিল করতে হবে কেন? ছাত্রত্ব বাতিল করে যে সে শিবির করে আবৃত্তি সংসদের সেক্রেটারি হয়েছে, তাকে এখান থেকে করতে হবে, শিবির হিসেবে জেলে দিতে হবে, জেলে দিয়ে ছাত্রত্ব আপনাকে বাতিল। কোনো নোটিশ করেছিল বা হুমকি ধামকি? হ্যাঁ, হুমকি ধামকি দেখেছিল, ভিসি ভবনে আমাকে ডেকে নেওয়া হয়েছে, প্রক্টরদের মাধ্যমে আমাকে জেরা করানো হয়েছিল। সত্যতা আছে আপনার? হ্যাঁ, সত্যতা আছে। আমার আবৃত্তি সংসদের যে মডারেটর স্যার তো এখনো বিশ্ববিদ্যালয়ে আছেন, স্যারকেও বারবার ডেকে নেওয়া হয়েছে, স্যারকে নর্তলব করা হয়েছে যে আপনি উপস্থিত থাকলে শিবিরের ছেলে কিভাবে এখানে দায়িত্বে আসলেও আপনি কেন দেখলেন, এবং তারও চাকরি মানে থাকে কি যায় মানে। আপনি ওই ভিডিওটি সত্য বলছেন এবং ওই সময়ের আপনি বলছেন তখনকার প্রেক্ষাপট এটি ছিল একটা স্বাভাবিক বা সাধারণ ঘটনা। একেএম রাকিব এখন ভিপি নির্বাচিত হয়ে গেলেন, আপনি হতে পারেননি। এখন বিশ্ববিদ্যালয়ের যে কল্যাণ ক্যাম্পাসের যে উন্নয়ন, সেটির ক্ষেত্রে আপনারা একসাথে কাজ করবেন কিনা, আপনাদের ভাবনাটা কি? দেখেন, আমি আমার ইশতেহারে যা রেখেছি এবং আমি আমার প্রচারণায় আমি প্রায় বলেছি আমার শিক্ষার্থী ভাই বোনদের যে আমার ইশতেহারে যেগুলো আছে আমি নির্বাচিত হতে পারলে তো করবই, নির্বাচিত না হতে পারলেও আমি যারা নির্বাচিত হবে তাদের সাথে এবং প্রশাসনের সাথে যুক্ত হয়ে আমি এই কাজগুলো করব। এটা আমি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছি। তো সেই জায়গা থেকে তারা নির্বাচিত হয়েছেন। দেখেন, একটা আমার এই সংসদে 21 জন তারা আছেন, আমরা শিক্ষার্থী হাজার হাজার। তো আমরা যদি তাদেরকে সাহায্য না করি, আমরা যদি তাদের পাশে না থাকি, তাহলে তারা কাজ করতে পারবে না। এইটা কি আপনার ব্যক্তিগত স্ট্র্যাটেজি নাকি ব্যক্তিগত অবস্থান, নাকি আপনি যেই প্যানেলের হয়ে নির্বাচন করেছেন ছাত্রদল একটা বড় রাজনৈতিক সংগঠন, তাদের অবস্থান? রাইট নাও আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি, তবে আমার প্যানেল আমার এই জায়গার বাইরে যাবে না, এটাও আমার বিশ্বাস। কারণ আমি তাদের সাথে কাজ করেছি, তাদের চিন্তা অন্য একই রকম। যে আমরা বিগত দিনে আমার প্যানেল সম্পর্কে আপনি ভালো জানেন, তারপর যদি বলি আমার প্যানেলে যারাই আছেন তারাই জগন্নাথের নিবেদিত প্রাণ। মানে বিগত দিনে দল মতের ঊর্ধ্বে গিয়ে বিশ্ববিদ্যালয়ের যে কোনো আন্দোলন সংগ্রাম তারা কখনো ব্যক্তিগত স্বার্থ, কখনো রাজনৈতিক স্বার্থ দেখেনি। তো সেই জায়গা থেকে তাদেরও একটাই মোটো যে আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য যারা নির্বাচিত হয়েছে তাদের সাথে কাজ করব। জি, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, ওই উত্তরটি পাইনি, যে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কিংবা জকসু থেকে আপনারা প্রথম পদক্ষেপগুলো কি নেবেন? জি, আসলে আমরা হচ্ছে ভাইদের যে ইশতেহার যেগুলো ছিল এগুলো এখন আমাদের জন্য আমানত, এবং আমরা যে ইশতেহারগুলো দিয়েছিলাম এগুলো আমাদের জন্য মানে বাস্তবায়ন করা আমাদের জন্য বাধ্যতামূলক। আমরা যেগুলো বাস্তবায়ন করতে পারবে এমন ইশতেহারগুলোই দিয়েছিলাম। তো আমাদের যে মানে জগন্নাথ ইউনিভার্সিটির হাজারো সমস্যা, হয়তো এক বছরের ভিতরে আমরা সব সমস্যার সমাধান করতে পারবো না। আমরা গুরুত্বের বিবেচনায় প্রথম দিক থেকে আমরা যেগুলো সমাধান করতে যাচ্ছি, যেমন আমাদের বাসের যে সমস্যাটা, এটা আমরা সমাধান করতে যাচ্ছি। এজন্য আমরা অতি দ্রুত সময়ের জন্য বাস ট্রাক আর অ্যাপ আমরা তৈরি করেছি। এটা আমরা হয়তো আমাদের শপথের পরপরই আমরা এটা লঞ্চ করব শিক্ষার্থীদের জন্য, যাতে করে তারা বাসগুলো কোন গন্তব্যে আছে এটা সম্পর্কে জানতে পারে। তারপর হচ্ছে আমাদের ক্যাম্পাস ইন্টারনেটের যে দীর্ঘদিনের একটা সমস্যা, এটা সমাধানের জন্য আমরা কাজ করছি। এটা আশা করি দ্রুত সমাধান হবে। এবং আমাদের ক্যান্টিনের যে খাবারের যে সমস্যাটা আছে, এটা আমরা সমাধানের জন্য কাজ করছি। আমরা অলরেডি যোগাযোগ শুরু করেছি প্রশাসনের সহযোগিতা এবং রাষ্ট্রীয় সহযোগিতায় কীভাবে করে খাবারের মানটা অল্প দামে ভালো মানের খাবার সার্ভ করা যায় শিক্ষার্থীদের জন্য, এটা আমরা চেষ্টা করছি। এটা আমরা প্রায়োরিটির ভিত্তিতে দেখছি। এবং আরও প্রায়োরিটির ভিত্তিতে দুইটা কাজ দেখছি। এটা হচ্ছে যে আমাদের যে হল দুইটা নির্মাণাধীন আছে, এই হল দুইটা অতি দ্রুত সময়ের ভিতরে বাস্তবায়ন করা। আর আজকে আমরা ভিসি স্যারের সাথে বসছিলাম, তো আমাদের রানীগঞ্জে যে 7 একর জমি আছে যেখানে বিল্ডিং করা উপযুক্ত, তো আমরা দাবি জানিয়েছি এবং প্রশাসনও আমাদেরকে আশ্বস্ত করেছে হয়তো 1-2 মাসের ভিতরেই আমরা এখানে আবাসন নির্মাণের কাজ, নতুন আবাসন নির্মাণের কাজ শুরু করতে সক্ষম হব ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায়। আর হচ্ছে আমাদের আবাসন বৃত্তির যে একটা দীর্ঘদিন থেকে শিক্ষার্থীদের দাবি চলে আসছে, এটা আসলে অনেক দিন আগেই সরকার থেকে পাশ হয়েছে, কিন্তু এখনও বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এটা হাতে পায়নি। এটা নিয়ে আমরা কথা বলছি, অলরেডি অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। একটা পোর্শন অর্থ ছাড়ের বিষয়ে
আশ্বস্ত করেছেন হয়তো এক সপ্তাহের ভিতরেই সেটি এই অর্থটা আপনারা আসলে কাজগুলো এটা এগিয়ে নেবেন। শিক্ষার্থীদের আমরা কাছে একটা পৌঁছানো যাবে। জিনিস দেখেছি ডাকসুতে বেশ কিছু বড় বড় প্রকল্প বা অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করতে হয় এমন বড় বড় কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন হল নির্মাণ, পরিবহনে সেখানে গাড়ি দেওয়া, আরও অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড। এটি করতে গিয়ে ডাকসুর যারা নির্বাচিত নেতা তারা বিভিন্ন সংগঠন থেকে, সংস্থা থেকে কিংবা বিদেশি কোনো অর্গানাইজেশন থেকে তারা ডোনেশন নিয়ে আসছেন, এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো করছেন, যদিও ছাত্র সংসদের কাজ খুবই লিমিটেড। আপনারাও কি এই ধরনের কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, আমাদের এই ধরনের পরিকল্পনা অনেক দিন থেকে। অলরেডি আমরা কয়েকটা সংস্থার সাথে কথা বলেছি এবং একটা দেশের অ্যাম্বাসির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি গতকালকে থেকে আমাদের এই সমস্যাগুলো আসলে সমাধান করার জন্য। সত্যি কথা বলতে আমরা যেটা স্টুডেন্টদেরকেও বলেছি এবং এখনও বলছি, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা অনেক বেশি অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায়। যেমন ধরেন, অন্য বিশ্ববিদ্যালয়ের সমস্যা হচ্ছে খাবারের মান খারাপ বা ক্যান্টিনের খাবার। আমার সমস্যা হচ্ছে ক্যান্টিনে নেই। অন্যদের সমস্যা হলে খাট নেই বা খাটে ছারপোকা আছে, আর আমার সমস্যা হচ্ছে হলই নেই আমার। তো আমার যেহেতু সমস্যা বেশি, সুতরাং আমার সমাধানের জন্য একাধিক জায়গায় যেতে হবে। আমি যদি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে তাকিয়ে থাকি, তাহলে আমার এই সমস্যাগুলো আসলে সমাধান করা পসিবল না। এই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তো অবশ্যই তাদের কাজগুলো করতে বাধ্য করব। আমরা এর বাহিরে আমরা রাষ্ট্রের বিভিন্ন যে বরাদ্দ হয় বা বিভিন্ন সহযোগিতা, এই জন্য আমরা সহযোগিতা নেওয়ার চেষ্টা করছি। দেশের বাহিরের বিভিন্ন অর্গানাইজেশন বা রাষ্ট্রীয় প্রশাসন থেকে আমরা চেষ্টা করছি সহযোগিতা নেওয়ার জন্য। আপনার একটা প্রশ্ন আপনার কাছে রাখবো রাকিব, আপনার কাছে এই প্রশ্নটা রেখে আমি বিরতিতে যাব। আপনি দেখেছেন যে ডাকসু সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং রিয়াজুলও সেই কথা বলছেন যে বিভিন্ন সংস্থা থেকে, ডোনারদের কাছ থেকে এনে তারা বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন করবেন। ছাত্র সংসদ নেতাদের তো এইটি করার কথা নয়, এটি তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের করার কথা। ছাত্রদের কি কাজ এই টাকা পয়সা কালেকশন করা, ইনভেস্টমেন্ট আনা? যদিও ওগুলো কাজগুলো ভালো হচ্ছে, কিন্তু এই কাজগুলো কি তাদের করবার কথা কিনা বা করা উচিত কিনা, আপনার কাছে আমি জানতে চাইবো। প্রশ্নটা রেখে গেলাম। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। আবার একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। স্বাগত আরেকবার বিরতির পর। আপনারা দেখছেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। আমরা কথা বলছি ডাকসু থেকে জকসু এই প্রসঙ্গে। বিরতির আগে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম রাকিব, যে ছাত্র সংসদ নির্বাচিত নেতারা উন্নয়নের জন্য অনেক ধরনের ডোনেশন নিয়ে আসছেন, তারা বিভিন্ন অর্গানাইজেশনের কাছ থেকে ফান্ডিং নিচ্ছেন, এতে করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হচ্ছে। এই পদ্ধতিটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, প্রথমত হলো এই জায়গাটাকে আমি দুইটা ভাগ করতে চাই। প্রাথমিক আলোচনায় আমি যদি বলি যে ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিরা, তাদের কাজ হলো প্রশাসন ঠিকমতো ফাংশন করছে কিনা। দেখেন, আমাদের বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, যে ইউনিভার্সিটিগুলো আছে, সবগুলোরই মেইন সমস্যা হলো এখানে যারা দায়িত্বরত থাকে তারা ঠিকভাবে কাজ করে না, তাদের ফাংশনটা ঠিকভাবে হচ্ছে না। তো এটা যদি মোর দ্যান 70-80% নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি একটা বেটার সিচুয়েশন তৈরি করতে পারবেন। এটা হলো প্রাথমিক কথাবার্তা, যে ছাত্র সংসদে এবং শিক্ষার্থী প্রতিনিধিদের কাজ হলো এই সিস্টেমটাকে পুশ করা, যে সিস্টেমটা যাতে ভালোভাবে রান করে। এবার আসেন দ্বিতীয় ধাপে। আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি চিন্তা করি, আমাদের সব সমস্যা যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বা প্রশাসনের, এমনটা না। প্রশাসন অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয় ইউজিসির আন্ডারে, এখানেও সমস্যা আছে। ইউজিসির আবার যে প্রশাসন, আমাদের মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সেখানেও সমস্যা আছে। তো এই যে লাল ফিতার যে দৌরত্ব, এই দৌরত্বের আপনি যদি এটার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে ওই বলে না যে ডাক্তার আসার আগে রুগী মারা যাবে। তো দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবন পার করে ফেলবে। যেমন আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু হয়েছে 2018 সালে। সেই জায়গাতে অনেক শিক্ষার্থী কিন্তু বের হয়ে গেছে, এটার ফল ভোগ করতে পারে না। তো সেই জায়গা থেকে, এই চিন্তাধারা থেকে আমরা বলতে পারি শিক্ষার্থী প্রতিনিধিরা তাদেরও আলাদা করে দৌড়াতে হবে। তবে প্রশাসনকে সাথে নিয়ে তাদের আলাদাভাবে দৌড়াতে হবে। যেখানে যেটা পাওয়া যায় শিক্ষার্থীদের কল্যাণ, এটা কাজ করতে হবে। তবে এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট না, আমি এটা বলছি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো ওইটাই যে আপনি আপনার প্রশাসনকে ফাংশন করান। এই প্রশাসন ফাংশন হলে আপনার কাজটা সহজ হয়ে যাবে। এটাই। এখন প্রশাসনের কে চাপ দেওয়া, প্রশাসনের অপেক্ষায় থাকা, বাংলাদেশের যে কনটেক্সট দেখা যায় যে প্রশাসনকে চাপ হয়তো দিতেই থাকছে, কিন্তু প্রশাসনের জায়গায় আছে, তার শিক্ষা খাতের যে বাজেট সেটি হয়তো বাড়ছে না।
আপনার উত্তরটা পেয়েছি। একটু আসতে চাই রিয়াজুল আপনার কাছে। এই নির্বাচনকে নিয়ে, ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়ে অনেকভাবে ব্যবচ্ছেদ করা হচ্ছে বিশ্লেষক মহলে। কেউ কেউ বলছেন যে এই ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে, আবার অনেকেই বলছেন যে এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, কারণ এটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নির্বাচন। আপনি কি মনে করেন? জি, আসলে একটা বিষয় দেখেন যে ইউনিভার্সিটিতে যারা ভোট দেয়, আমি আপনাকে প্রথমেই একটা কথা বলেছিলাম, ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু বর্তমান শিক্ষার্থী সমাজে সবথেকে মেধাবী মানুষজন এবং সবথেকে ম্যাচিওর মানুষজন ইউনিভার্সিটিতে পড়ে। আর একটা বিষয় হচ্ছে এই স্টুডেন্টরাই কিন্তু আগামী 5 থেকে 10 বছর পর রাষ্ট্রকে পরিচালনা করবে। তো সুতরাং এই স্টুডেন্টদের মন মানসিকের উপরে বা তাদের অবস্থানের উপরে পুরো রাষ্ট্রের একটা অবস্থান বা ফ্লেভার এটা পাওয়া যায় বা নির্ভর করে। তো সুতরাং আমি মনে করি যে যেহেতু স্টুডেন্টরা একটা জায়গা থেকে যে সিদ্ধান্তগুলো নেয়, আপনি যে জুলাই বিপ্লবের কথা চিন্তা করেন, মহান মুক্তিযুদ্ধের কথা চিন্তা করেন, ভাষা আন্দোলনের কথা চিন্তা করেন, টোটাল মুভমেন্টগুলো কিন্তু স্টুডেন্ট কেন্দ্রিক একটা মুভমেন্ট তৈরি হয়েছিল। তো এই জায়গা থেকে আমি মনে করি স্টুডেন্টরা যে যদি ওভারঅলি একটা সিদ্ধান্ত নেয়, এটার একটা ইম্প্যাক্ট যে দেশের মানুষের উপরে পড়বে। আরও একটু ছোটো উদাহরণ দেই, যেমন ধরেন আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি যখন ফলাফল ঘোষণা হচ্ছিল, সেই গ্রাম অঞ্চল থেকে, সেই ভোলা থেকে একজন ফোন দিচ্ছে, সেই পঞ্চগড় থেকে একজন ফোন দিচ্ছে, নীলফামারী থেকে একজন ফোন দিচ্ছে, সাতক্ষীরা বাগেরহাট থেকে একজন ফোন দিচ্ছে, মানে প্রত্যেকটা মানুষ এখানে মুখে আছে। এমনকি সারা রাত তারা টিভির সামনে বসে আছে যে কি ফলাফল আসলে কি হচ্ছে। চিত্রটা এমন, প্রত্যেকটা মানুষ ধরেন বিশ্ববিদ্যালয়ে পড়ে শিক্ষিত শ্রেণী, যিনি খেতে কাজ করেন, অশিক্ষিত কিংবা অক্ষর জ্ঞানহীন একজন মানুষ, তিনি এত কিছুর খবর রাখেন না। তিনি ভোটের তার কৌশলটা বা সিদ্ধান্তটা তার মতো করে মেক করেন। একজন গৃহিণী যিনি এত কিছু ন্যাশনাল পলিটিক্স নিয়ে ভাবেন না, তিনি হয়তো তার এলাকার যে জনপ্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছেন, তার ব্যক্তিত্ব, তার কর্মনিষ্ঠা বা তার যোগ্যতাটা সেটি মূল্যায়ন করেন। আসলে কি এত সহজ যে ভোট তো কৃষক শ্রেণী, সাধারণ শ্রেণীর মানুষের একটা বড় অংশগ্রহণ আছে, যারা হয়তো আপনাদের এই সমস্ত ছাত্র রাজনীতি দ্বারা প্রভাবিত না? আসলে আমি এটা কিন্তু বলিনি যে শতভাগ মানুষকে প্রভাবিত করবে, নট লাইক দ্যাট। শতভাগ মানুষকে প্রভাবিত করবে না, কিন্তু বৃহৎ একটা অংশ মানুষকে প্রভাবিত করবে। আপনি গ্রামে যান, যে যে মাত্র 10-এ পড়ে অথবা যে ছোট্ট একটা ব্যবসা করে, তার হাতেও কিন্তু একটা স্মার্টফোন আছে, সে কিন্তু স্মার্টলি চিন্তা করতে পারছে। একদম বাংলাদেশের প্রেক্ষাপট বা কি হচ্ছে ন্যাশনাল পলিটিক্সে বা মানুষ কি চিন্তা করছে না এটা সম্পর্কে মানে কোনো খোঁজ খবর রাখছে না। এই মানুষের সংখ্যা কত পার্সেন্ট? 2%, 5%, এর বেশি হবে না কিন্তু। তো ওভারঅলি একটা মানুষের উপর এটা প্রভাব পড়বে। আপনার কাছে কি মনে করেন এই নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে কেমন? আমার কাছে মনে হচ্ছে যে এটার প্রভাব পড়বে না, আর পড়া উচিত না। কেন পড়বে না? কেন পড়বে না? এই জন্য যে আমি একজন শিক্ষার্থী প্রতিনিধি। আমার বিশ্ববিদ্যালয়ে আমার যা অ্যাক্টিভিটিস, আমি যেভাবে মুভ করব, একজন জনপ্রতিনিধি, আমরা যদি বলি এমপি, তার মুভমেন্টটা আমার মুভমেন্টটা সেম হবে না। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই ক্রাইটেরিয়ায় একজন প্রতিনিধি নির্বাচিত করবে, একজন গ্রামগঞ্জের একজন মানুষ সেই ক্রাইটেরিয়া তার প্রতিনিধি নির্বাচিত করবে না। এটা বাংলাদেশের পার্সপেক্টিভে সত্য। তো সেই জায়গা থেকে আমি বলছি যে এটা পড়বে না, আর একটা হলো পড়া উচিতও না। আপনি যদি নির্বাচিত হতেন তাহলে আপনি কি মনে করতেন? একই ভাবনা কি আপনার? হ্যাঁ, ওই জায়গাটাই তো। তাহলে তো আপনার দেখা যাচ্ছে সব জায়গার আপনি তো এনভায়রনমেন্টাল আমাকে চিন্তা করতে হবে। এই পরিবেশে আমি একজন শিক্ষার্থী প্রতিনিধি, আমার এখানে কারা? আমার এখানে বিশ্ববিদ্যালয়ের সবাই স্টুডেন্ট, তারা সবাই ম্যাচিউর, তারা অনেক কিছু জানে। কিন্তু আমি যদি গ্রামগঞ্জের কথা বলি, সেই জায়গায় আমার কোনো ভোটার তারা অনেক ওয়েল এডুকেটেড, কেউ আছে কখনো স্কুলের যায়নি, কেউ দিনমজুর শ্রমিক, তো সবাই তো এক ক্যাটাগরি না। কিন্তু এখানে আমার এই জায়গাতে সবাই এক ক্যাটাগরি। এখানে সবাই একটা পরীক্ষার মাধ্যমে এখানে আসছে, এখানে সবাই নির্দিষ্ট একটা গণ্ডির মানুষ এখানে বিচরণ করেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। রাকিব এবং রিয়াজুল দুজনকে, আপনাদের দুজনের জন্য শুভকামনা। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। আজকের মতো শেষ করছি, ভালো থাকবেন।